আচ্ছা আপু, আমাকে একটা কথা বলো তো। তুমি তো বিয়ে করেছো আজকে প্রায় 2 বছর হয়েছে। তোমাদের বেবিও আছে, 1 বছরের একটা। এই বাড়িতে তুমি নেই, বাড়িটা যে একা একা লাগে। তোমাদের কি কিছু মনে হয় না এই বাড়িতে একটা মেয়ে আনার দরকার? সাগর তার বড় বোনের সাথে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় সাগর এই কথা বলতেই তার বড় বোন চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর তার বোনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো। কি ব্যাপার, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি জীব নাকি জন্তু যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? তুই জীবজন্তু না, আসলে তুই একটা মানুষ। তবে আমি ভাবছি যে তুই এত পিচ্চি হয়ে কেন এই কথা বলছিস। আর এই বাড়িতে তো আমি গত 1 মাস ধরেই আছি। যদি তোর ফাঁকা ফাঁকা লাগতো তাহলে তো আম্মু আব্বুকে বলতে পারতি যে বাড়িতে একজন কাজের মেয়ের দরকার, কাজের মেয়ে এনে দেওয়ার জন্য। কিন্তু তুই আমাকে কেন বলছিস যে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, কাউকে আনার দরকার? তুমি ছাড়া আর আমার কে আছে বলো? তুমি তো আমার সকল দুঃখ কষ্ট বুঝো। রাতের বেলা যে আমি একা একা ঘুমাই, এটা কি তুমি একটু বোঝার চেষ্টা করতেছো না? রাতের বেলা আমার কি লাগবে কি লাগবে না এটা একটু বোঝার চেষ্টা করো। সামনে আবার শীতকাল। তুমি প্লিজ আম্মুকে বলে একজনকে এনে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা তুই এখানে বস, আমি আম্মুকে ডাক দিচ্ছি। বুঝিয়ে বলছি আম্মুকে, দেখি আম্মু কি বলে। এই বলে সঞ্জিদা তার আম্মুকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু এসে সোফায় বসতে সঞ্জিদা বলতে লাগলো। আম্মু, সাগরের নাকি একটা কোলবালিশ লাগবে। সন্ধ্যায় তো তুমি বাজারে যাবে, আসার সময় দোকান থেকে বড় দেখে একটা কোলবালিশ কিনে নিয়ে আসবে। সামনে আবার শীতকাল আসছে, কোলবালিশ থাকলে সে কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে আরামে। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস সাগরের জন্য একটা কোলবালিশ নিয়ে আসতাম, তাহলে নিয়ে আসবো নে। সাগর, তুই চিন্তা করিস না, আমি বাজার থেকে আসার সময় মতিন মামার দোকান থেকে একটা কোলবালিশ নিয়ে আসবো। আমি এখন মতিন মামাকে ফোন দিয়ে বলে দেই যাতে একটা বড় দেখে কোলবালিশ বানিয়ে রাখে। থাক আম্মু, আমার কোল বালিশের দরকার নেই। আমি এমনিতেই ভালো আছি। কোল বালিশ হলে আরও বেশি ঝামেলা হবে। তার চাইতে বেশি ভালো হবে তুমি আমার জন্য 2 কাপ বগুড়ার দই নিয়ে আসবে। এটা খেয়ে না হয় রাত কাটিয়ে দিব। যেটা চাইলাম সেটা তো পাইলাম না। আর আপু, তুমি এটা একদম ভালো কাজ করলে না। তোমাকে বললাম একটা আর তুমি আম্মুকে বললে আরেকটা। তুই তো কোলবালিশের কথাই বলছিস, আমি তো আম্মুকে কোলবালিশের কথাই বললাম। এখন তুই আমার উপর আবার রাগ দেখাচ্ছিস। যা, তোর সাথে কোনো কথাই বলবো না। সাগর চলে আসলো তার রুমে। অন্যদিকে সঞ্জিদা তার আম্মু বসে আছে সোফায়। সাগর তার রুমে চলে যেতেই সঞ্জিদা তার আম্মুর উদ্দেশ্যে বলতে লাগলো। আম্মু, সাগরের জন্য একটা মেয়ে দেখো। বয়স তো হয়েছে, চাকরিও করছে। এখন তাকে বিয়ে দিয়ে দেওয়া খুবই ভালো হবে। হ্যাঁ, মেয়ে তো দেখতেছি, কিন্তু কোনো মেয়েই তো মনের মতো হইতেছে না আমার। তোর যদি কোনো চেনা পরিচিত মেয়ে থাকে তাহলে বলতে পারিস। আমি মেয়ের পরিবারের সাথে কথা বলে দেখব যদি তার মেয়ে বিয়ে দেয়। আচ্ছা, আমি কালকে আমার বান্ধবীর সাথে কথা বলে দেখি। তার তো একটা ছোট বোন আছে, শুনেছি কলেজে পড়ে। দেখি তার কথা জিজ্ঞেস করে, যদি সে বিয়ে না করে তাহলে তার সাথে বিয়ে দেওয়া যেতে পারে। এইদিকে এই বলে সঞ্জিদা চলে আসলো তার রুমে। এসে দেখে তার মেয়ে উঠে পড়েছে, উপরে থাকা বলটা নিয়ে খেলছে। সঞ্জিদা তার মেয়ের পাশে বসে ফোন দিল তার বান্ধবীকে। বেশ কিছুক্ষণ পর তার বান্ধবী ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো। কি রে সঞ্চিতা, কেমন আছিস? অনেকদিন পর কল দিয়েছিস। আগের মতো এখন আর খোঁজ খবরও নিস না। ফোন দেবো কোন সময় বল? একটা মেয়ে হয়েছে, তার পেছনে তো সারাদিন ছোটাছুটি করতে হয়। আবার সংসারের কাজকর্ম আছে, শ্বশুর শাশুড়িকে দেখতে হয়, বুঝতেই তো পারছিস। হ্যাঁ, বুঝতে তো পারছি। যাই হোক, এখন তুই কোথায় আছিস? তোদের বাসায় নাকি তোর শ্বশুরবাড়িতে? আমি এখন আমাদের বাসায় আছি, তোকে ফোন দিয়েছি একটা দরকারে। তোর তো একটা ছোট বোন আছে, তাকে কি বিয়ে দিয়েছিস নাকি সে এখনো পড়ালেখা করছে? হ্যাঁ, তাকে বিয়ে দিয়ে দিয়েছি। গত 1 মাস আগে তার বিয়ে হয়েছে। কেন হঠাৎ তুই আমার বোনের কথা জিজ্ঞাসা করতেছিস? কারোর জন্য মেয়ে খুঁজতেছিস নাকি? হ্যাঁ, আমার ছোট ভাই আছে না, সাগর, তার জন্য মেয়ে খুঁজছি। ভালো একটা মেয়ে পেলেই তার সাথে বিয়ে দিয়ে দিব সাগরের। ও আচ্ছা, দেখি আমাদের এলাকায় যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে কথা বলে জানাবো। আচ্ছা, তাহলে তুই কথা বলে আমাকে জানিয়ে দিস, তোর জন্য অপেক্ষা করব।
ফোন রাখলাম তাহলে, হ্যাঁ? আর তুই যদি সময় পাস তাহলে আমার বাসায় আসিস। আচ্ছা, আমি যদি সময় পাই তাহলে বাসায় আসবো তোদের। আর কালকে না হয় জানিয়ে দেবো তোকে, যদি মেয়ে পাই। এই বলে হাফসা কলটা কেটে দিল। এদিকে সাগর তার রুমে বসে আছে। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলো তার বন্ধু তামিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তামিম বলতে লাগলো, কিরে শালা, অনেক কিপটা হয়ে গেছিস তাই না? একটা ফোনও দিতে পারিস না। গত মাসে একবার ফোন দিয়েছিলি, আর এই মাসে তো একটা ফোনও দেস নাই। চাকরি করিস বলে কি একটু সময় করে আমাদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারিস না? শালা, তোরা তো বিয়ে করে খুব আনন্দে আছিস, আর আমি এইদিকে বাড়িতে বিয়ের কথা বললে আমার আপু বলে আমাকে কোলবালিশ এনে দিবে। এটা কোনো কথা বলতো তামিম তুই? আমি সেই কবে থেকে অপেক্ষা করতেছি একটা বউ আসবে বাড়িতে। সামনে আবার শীত আসতেছে। 21টি বছর কাটিয়ে দিয়েছি শীত নিয়ে, এখন আর পারতেছি না। তুই কিছু একটা ব্যবস্থা কর। ভাই, তুই যদি বাড়ির বাইরে না বের হোস তাহলে ব্যবস্থা করব কি করে? বাড়ির বাইরে তো বের হতে হবে, মেয়ে তো খুঁজতে হবে। তোর পছন্দের মেয়ে হলে তো আরও বেশি ভালো হবে। তুই এক কাজ কর, আমি নিমতলা আসতেছি, তুই তোর বাইক নিয়ে চলে আয় নিমতলা। পরে ওইখান থেকে আমাকে নিয়ে না হয় ঘোরাঘুরি করবি। যদি রাস্তাঘাটে মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে ওই মেয়ের পিছে করব। আচ্ছা, আমি আসতেছি। তুই রফিক এবং ফারুককে ফোন দিয়ে বলে দে তাদের বাইক নিয়ে চলে আসার জন্য। আজকে যেহেতু সবাই বাসায় আছি, একসাথে ঘোরাঘুরি করবো। এই বলে তামিম কলটা কেটে গেল। এদিকে সাগর রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে। যেই দরজা খুলে বাইরে যেতে যাবে এমন সময় সঞ্জিদা বলতে লাগলো, কি রে সাগর, কোথায় যাচ্ছিস? বাড়িতে থাক, আম্মু সন্ধ্যার সময় তোকে নিয়ে বাজারে যাবে তোর কোলবালিশ আনার জন্য। থাক আপু, তোমাদের আর কষ্ট করতে হবে না। আমি দেখি আমার কোলবালিশ জোগাড় করতে পারি নাকি। যদি জোগাড় করতে পারি তাহলে নিয়ে আসব, আর যদি না পারি তাহলে তোমাদেরকে বলবো। এই বলে সাগর সঞ্জিদার কোনো কথা না শুনে চলে আসলো বাড়ির বাইরে। হাঁটতে হাঁটতে নিমতলায় চলে আসলো। নিমতলায় এসে দাঁড়িয়ে আছে। এমন সময় তার বন্ধু তামিম আসলো। সাগরকে দেখে তামিম বলতে লাগলো, চলে এসেছিস তুই, ভালো হয়েছে। ওদেরকে ওইদিকে দেখে আসলাম আর বলে এসেছি থাকার জন্য এখানে। আমরা আসতেছি, পিছনে বস, নিয়ে যাইতেছি। সাগর পিছনে বসে যেতেই তামিম বাইক স্টার্ট দিল। বাকি বন্ধুদের কাছে নিয়ে আসলো সাগরকে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। এমন সময় রফিক বলতে লাগলো, কিরে সাগর, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আর তোকে ফোন দিলে ফোন রিসিভ করিস না কেন? গত কিছুদিন আগে তোকে কত ফোন দিয়েছে, তুই ফোন রিসিভ করিস নি, আর আমাদেরকে ফোনও দেস নাই। আর বলিস না শালা, বাড়িতে কত করে বলতেছি আমাকে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা বারবার বলে আমাকে বাজার থেকে কোলবালিশ এনে দিবে। বলতো কেমন লাগে? আবার সামনে আসছে শীত। শীতের আগে যদি আমি বউ না পাই তাহলে তো। ভাই, আমরা তো কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু আমরা কি করতে পারি বল? যদি আমরা মেয়ে ব্যবস্থা করে দেই, তুই বিয়ে করতে পারবি নাকি? বিয়ে করতে পারলে আমি বা আমরা সবাই মেয়েদের ব্যবস্থা করে দিতে পারবো। আরে সালা, একবার নিয়ে একটা ব্যবস্থা করে দে। বাকিটা কিভাবে বিয়ে করতে হয় আমি নিজেই জানি। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে কলেজের সামনে গিয়ে দাঁড়াই। এখনো 5টা বাজে না, কিছুক্ষণ পর কলেজ ছুটি দিয়ে দিবে। পরে অনেক নিয়ে বের হবে, তখন যে কোনো একটা মেয়ের কিছু করলেই হবে। আমি একটা মেয়ের কিছু করলাম, পরে মেয়েটার বাড়িতে গিয়ে জানতে পারলাম মেয়েটা বিবাহিত, তখন কি হবে? এখন আর কি হবে? তখন আবার অন্য একটা মেয়ের কিছু করব। যদি এইভাবে বারবার যাইতে থাকে তাহলে কলেজের প্রিন্সিপাল স্যার আমার পরিচিত আছে, ওনাকে বলবো। ওনাকে বললে একটা মেয়ের ব্যবস্থা করে দিতে পারবে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চল যাওয়া যাক। তোর পরিচিত প্রিন্সিপাল স্যারকে গিয়ে জিজ্ঞেস করি। প্রিন্সিপাল স্যার একটা মেয়ের নাম বললে বা দেখিয়ে দিলে ওই মেয়ের পিছু পিছু যাব। শালা, আগে একবার দেখে নে, তারপর না হয় যাওয়া যাওয়া যাবে। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এই বলে সবাই চলে আসলো ওইখান থেকে। কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলোকে দেখছে। এমন সময় সাগরের চোখ একটা মেয়ের চোখে পড়তেই সাগর স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, মামা, তামিম, আমি মেয়ে পেয়ে গেছি।
ওই যে একটা বোরকা পরা মেয়ে আসতেছে, মুখে নিকাব পরা, ওই মেয়েটাকে আমার লাগবে। মেয়েটা কালো হোক বা সাদা চামড়া হোক, ওই মেয়েকেই আমার লাগবে। কিন্তু মামা, ওই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বেশ বয়স আছে। আরে শালা, আগে চল, এরপর দেখা যাক মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। বয়স দরকার পড়লে 100 হোক, তবু আমি এই মেয়েকে বিয়ে করব। এই মেয়ের চোখ আমার কাছে খুব ভালো লেগে গেছে। সাগর এবং তার বন্ধুরা মেয়েটাকে কিছু বলতে লাগলো। এদিকে মেয়েটা বারবার পিছু ঘুরে ঘুরে দেখছে। সাগর এবং তার বন্ধুরা যে তাকে পিছু করছে এটা সে ভাসলই বুঝতে পারছে। মেয়েটা মনে মনে বলতে লাগলো, এই ছেলেগুলো আমার পিছু করতেছে কেন? দেখা যাক, যদি আমার বাড়ি পর্যন্ত যায় তাহলে আমি মনে করব এই ছেলেগুলো আমার পিছুই করেছে। এই বলে মেয়েটা সামনের দিকে হাঁটা দিল। বেশ কিছুক্ষণ পর মেয়েটা চলে আসলো তার বাসার সামনে। পেছনের গেট দিয়ে চলে আসলো তাদের থেকে একটু দূরে। এদিকে তামিম, সাগর, রফিক এবং ফারুক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। সাগরকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগলো, মেয়েটার বাড়ির সামনে তো চলে এসেছি, কিন্তু এখন বুঝবো কি করে এই বাড়িতে মেয়েটা কত তলায় থাকে? এটাও তো আমিও চিন্তা করতেছি, এখন কি করব। সাগর মুখে একটা আঙুল দিয়ে ভাবছে আর উপরের দিকে তাকাচ্ছে। এমন সময় পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাই, আপনারা কি আমার পিছু করছিলেন নাকি? যদি আমার পিছু করে থাকেন তাহলে সরাসরি বলতে পারেন কি হয়েছে। ইয়ে না মানে আপু, হচ্ছেটা কি? সে কখন থেকে ইয়ে না মানে আপু হচ্ছেটা কি এসব কি বলতেছেন? যেটা বলা সরাসরি বলবেন। আমি এসব পেঁচানো কথা একদম পছন্দ করি না। আসলে আপু, আপনাকে আমার ভালো লেগে গেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমিও ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, সোজাসুজি বলে দিলাম। ও আচ্ছা, আপনি আমাকে বিয়ে করতে চান? তাহলে তো খুব ভালোই হলো, সাথে 2টা বাচ্চা ফ্রি পাবেন। পারবেন তো বিয়ে করতে আমাকে? এই কথা শুনে সাগর চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকালো। এদিকে ইতি নিকাবের ভিতর মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, ছেলেটাকে কয়েকটা দিন ঘুরোনো যাক, তারপর না হয় বলে দিব। এইসব বলছে ইতি। এমন সময় তামিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, আমি তোকে বলছিলাম না এই মেয়েটা নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এমন। চল এখন এখান থেকে চলে যাই, কালকে অন্য একটা মেয়ে দেখা যাবে। এই বলে তো সাগরকে জোর করে নিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। সাগরকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগলো, ভাই, আজকে ফেল করেছি, কালকে না হয় দেখা যাবে। আমরা প্রতিদিন এইভাবে ওই কলেজের সামনে যাব। কিন্তু তামিম, আমার তো এই মেয়েকে খুব পছন্দ হয়ে গেছে। মেয়েটার কণ্ঠস্বর এতটা চিকন এবং এতটা মায়াবী। ভাই, আমি এই মেয়ের প্রেমে পড়ে গেছি। শালা, তুই কি পাগল হয়ে গেছিস? এই নিয়ে বিবাহিত আর তুই বলতেছিস সেই মেয়ে প্রেমে পড়ে গেছিস? মেয়েটা কি বলেছে শুনিস নাই? তার নাকি 2টা বেবি আছে, তবু তুই এই মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, কারণ এই মেয়ের চোখ দেখে আমি প্রেমে পড়ে গেছি। আর কিছুই লাগবে না আমার। এই তামিম, তুই একটু সাগরকে বোঝাতো, দেখ সে এসব কি বলতেছে। সে নাকি ওই মেয়েকে বিয়ে করবে। আমি কতক্ষণ ধরে বুঝাইতেছি, কিন্তু আমার কথা বুঝতেছে না। সাগর যেহেতু ধরেই নিয়েছে এই মেয়েকে বিয়ে করবে, তার মানে এই মেয়েকে বিয়ে করবে। এখন আমরা যত মানা করি, কিন্তু সে আমাদের কথা শুনবেও না, এটা তুই ভালো করে জানিস। ঠিক আছে, তাহলে 2টা বাচ্চার সাথে একটা চলে আসবে। সাগর, তুই আর আমাদের সাথে যোগাযোগ করিস না। তুই যদি আমাদের সাথে যোগাযোগ করিস তাহলে আশপাশের মানুষ আমাদেরকে খারাপ বলবে। আমরা এখন চলে যাই। ভালো থাকিস বন্ধু। এই বলে ফারুক এবং রফিক ওইখান থেকে চলে গেল। এদিকে তামিম সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সাগর, ওরা হয়তো তোর সাথে যোগাযোগ করবে না, কিন্তু আমি তোর সাথে সবসময় যোগাযোগ রাখবো। তুই যখন ওই মেয়ের সাথে দেখা করতে যাবি তখন তুই আমাকে ফোন দিবি, আমিও যাব তোর সাথে। ঠিক আছে তামিম, এখন তাহলে তুই বাসায় চলে যা। যখন আমি ওই মেয়ের সাথে দেখা করতে যাব তখন আমি তোকে ফোন দিব, তখন না হয় তুই চলে আসিস। তামিম সাগরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। এদিকে সাগর কলিং বেল দিতেই বড় বোন সঞ্জিতা দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তোর কোলবালিশ পেয়েছিস নাকি? পেয়ে থাকলে আমাদেরকে বল, আমরা দেখি তাকে নিয়ে আসতে পারি কিনা। কোলবালিশটা পেয়েছি, কোলবালিশের সাথে 2টা বাচ্চা ফ্রি। এটার জন্য আমি কয়েকটা দিন সময় চাইতেছি, দেখি কয়েকটা দিন পর আমি ওই কোলবালিশকে নিয়ে আসবো, সাথে
তার 2টা বাচ্চাকেও নিয়ে আসবো। মানে তুই এসব কি বলছিস? আমি কিন্তু সাগর কিছুই বুঝতেছি না। তুই একটু আমাকে বুঝিয়ে বলবি তুই কি বোঝাতে চাইছিস আমাকে? হ্যাঁ, আসলে আপু, আমি এতদিন তোমাদেরকে বলেছিলাম না যে আমার একটা কোলবালিশ লাগবে। এখন তো তোমরা আমাকে কোলবালিশ বাজার থেকে এনে দিবে, তাই আমি বাজারের কোলবালিশ না নিয়ে অন্য বাসার কোলবালিশ নিয়ে আসবো। সাথে 2টা ছোট ছোট কোলবালিশ ফ্রি থাকবে। এই বলে সাগর চলে আসলো তার রুমে। এদিকে সানজিদা তাড়াতাড়ি করে চলে আসলো তার আম্মুর রুমে। এসে দেখে তার আম্মু আর তার ছোট বাচ্চাকে নিয়ে খেলছে। এর দেখে সানজিদা বলতে লাগলো, আম্মু তোমার ছেলে সর্বনাশ করে ফেলেছে। তোমার ছেলে হয়তো একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আনবে, সাথে তার 2টো বাচ্চা আছে। তুমি তোমার ছেলেকে একটু বোঝাও। সানজিদা, তুই কি বলছিস এসব? সাগর এই রকম কাজ করতেই পারে না। আমি সাগরকে খুব ভালো করে চিনি। তুই হয়তো ভুল শুনেছিস। সাগর এই রকম করতেই পারে না। আমার কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি সাগরকে গিয়ে জিজ্ঞেস করো সাগর আমাকে কি বলেছে, তাহলে তুমি বিশ্বাস করতে পারবে। ঠিক আছে, আমি যাইতেছি সাগরের রুমে, গিয়ে দেখি সাগর কি বলে। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি সাগরকে এই বাড়ি থেকে বের করে দেব। এই বলে সাগরের আম্মু চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে পায়ের ওপর পা রেখে দুলাচ্ছে। এর দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কিরে সাগর, তোর বোন সানজিদা এসব কি বলতেছে? তুই নাকি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবি, সাথে নাকি তার 2টা বাচ্চাও আছে। তোর বোন যেটা বলতেছে সেটা সত্যি নাকি? হ্যাঁ আম্মু, সানজিদা আপু যেটা বলেছে একদম ঠিক বলেছে। আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব, তার 2টা ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ, এটা হতে পারে না। আমি তোর বিয়ে কোনোভাবেই ওই মেয়ের সাথে দেব না। দরকার পড়লে তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, তবুও ওই মেয়ের সাথে বিয়ে দেব না। তোমরা আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দাও বা না দাও, তাতে আমার কোনো যায় আসে না। আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি ওই মেয়েকেই বিয়ে করব। আর বাড়িতে যদি না বের করে দাও তাহলেও আমি ওই মেয়েকেই বিয়ে করব। তুই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে আনবি আর আমরা মেনে নেব? কখনোই না। তোর আব্বু আসুক, তোর আব্বু আসলে এরপরে আমি তোর আব্বুর সাথে কথা বলে তোকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাহলে আমি আগে থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখি, যাতে আব্বু আসলে তুই আব্বুকে বলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো। এরপর আমি যে কোনো একটা হোটেলে গিয়ে ওইখানে থাকবো, কাজ করব আর ওই মেয়েকে বিয়ে করব। এখন কি তুই আমাদের কথা শুনবি না নাকি? যদি না শুনিস আমি কিন্তু সত্যি সত্যি তোর আব্বুর কাছে বিচার দেবো তোর নামে। আমিও তো এটাই চাই, তুমি আব্বুর কাছে বিচার দাও, তাহলে আব্বু আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে আর আমি ওই বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবো। সাগরের আম্মু রেগে চলে গেল নিচে। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ওই মেয়েটার চোখ কল্পনা করছে। অন্যদিকে সাগরের আম্মু নিচে এসে সানজিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সানজিদা, এখন কি করব? তোর ভাই তো পুরো পাগল হয়ে গেছে ওই মেয়ের জন্য। আমরা যদি আগে বিয়ে করিয়ে দিতাম তাহলে হয়তো এই রকম করতো না তোর ভাই। তোমাকে আমি আরো কয়েক মাস আগে বলেছিলাম সাগরের বিয়েটা দিয়ে দাও, বিয়েটা দিয়ে দাও, কিন্তু বিয়েটা তো দিলে না। এখন বুঝতে পারলে তো কি হতে যাচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারছি কি হতে যাইতেছে। সাগরের আব্বু আসুক, এরপর আমি তার আব্বুর সাথে কথা বলে সাগরকে এই বাড়ি থেকে বের করে দেব। সাগর যেখানে ইচ্ছা হয় সেখানে থাকুক। আমরা ওই মেয়ের সাথে সাগরকে এই বাড়িতে রাখতে পারবো না। সানজিদা সাগরের আম্মু কথা বলছে। সন্ধ্যা 6টায় এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল সাগরের আব্বু দাঁড়িয়ে আছে। সাগরের আব্বু বাড়ির ভেতরে প্রবেশ করতেই সাগরের আম্মু বলতে লাগলো, সাগরের আব্বু, তোমার ছেলে তো একটা বড় বিপদ ডেকে আনতেছে। তোমার ছেলে নাকি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আনবে, তার নাকি 2টা বাচ্চা আছে। আমি এটা মানতে পারবো না। তুমি তোমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দাও, সে বিয়ে করার আগে। আরে এটা তো খুশির খবর, সাগর বিবাহিত মেয়েকে বিয়ে করতেছে, তার 2টা বাচ্চা আছে। আমরা তো দাদা দাদি ডাক শুনতে পারবো খুব তাড়াতাড়ি। সাগর বাবা, কোথায় আছিস? তাড়াতাড়ি নিচে আয়, তুই মেয়েকে বিয়ে করে আন। তোর আম্মু মেনে না নিলেও আমি মেনে নিব, আর তোকে এই বাড়ি থেকে বের করবো না। আব্বু, অবশেষে তুমিও সাগরের সাথে যোগ দিয়েছো? হ্যাঁ, সাগর বিয়ে করে নিয়ে আসে, কিন্তু পরে তোমরা অনেক ঝামেলায় পড়বে, এই বলে দিলাম। 2টা বাচ্চার খরচ এবং সাগরের বউয়ের খরচ দিতে পারবে তো?
সাগরের বউ এবং বাচ্চার খরচ আমি দিতে যাব কেন? সাগর যেহেতু নিজে কাজ করে, তাহলে সে নিজে তার বউকে খাওয়াতে পারবে। সাগর সিঁড়ি দিয়ে ওপর থেকে নামতে নামতে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। একদম ঠিক বলেছ আব্বু, আমি আমার বউ এবং বাচ্চাকে খাওয়াতে পারবো। এটার জন্যই তো আমি বিয়ে করতেছি। তোমাদেরকে অনেকবার বলেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শুনো নাই। আজকে দেখলে তো আমি নিজে বিয়ে করে আনতেছি। সাবাস, এই না হলে আমার ছেলে। তোর যখন যা লাগবে আমাকে বলবি। মেয়েকে আমি এমনভাবে সাজিয়ে আনবো, সবাই শুধু দেখে বলবে যে এটা আমার ছেলের একমাত্র বউ। ঠিক আছে আব্বু, যখন যা লাগবে আমি তোমাকে বলবো। এখন তাহলে আমি রুমে গেলাম। রাতে আমি খাবার জন্য চলে আসব। আম্মু আমার জন্য ভালো রান্না করবে, যাতে আমি এই কয়েকদিন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মোটা হয়ে যেতে পারি। এই বলে সাগর চলে আসলো তার রুমে। অন্যদিকে ইতি তার রুমে বসে আছে। এমন সময় তার আম্মু তার রুমের ভেতর প্রবেশ করতে করতে বলল, কি রে, তুই কলেজ থেকে আসার পর আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে কয়েকটা ছেলে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তুই আবার সে ছেলেদের সাথে কথাও বলেছিস। তুই চিনিস নাকি সবাইকে? আম্মু, সবাইকে তো চিনি না, তবে তাদের মধ্যে একটা ছেলে আমাকে সরাসরি বলে দিয়েছে যে সে নাকি আমাকে পছন্দ করে ফেলেছে, আমাকে নাকি বিয়ে করতে চায়। তাই আমি ওই ছেলেকে বলেছিলাম যে আমি বিবাহিত এবং আমার 2টা ছোট বেবি আছে, যদি বিয়ে করতে চান তাহলে চলে আসেন আমাদের বাসায়। ছেলেটা রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য। দেখ মাইতি, তোর তো অনেক বয়স হয়েছে, তুই এখন বিয়েটা করে ফেল, তাহলে খুব ভালো একটা সংসার করতে পারবি। যেহেতু ছেলেটা এত কিছু বলার পরেও সে রাজি হয়েছে তোকে বিয়ে করার, তার মানে সে তোকে সুখে রাখতে পারবে। আম্মু, আমি ওই ছেলেকে আমার পেছনে কয়েকটা দিন ঘুরিয়ে নিই, যদি ছেলেটাকে দেখে মনে হয় সে আমাকে সুখে রাখতে পারবে, তখন আমি ওই ছেলেকে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, যেটা তোর ভালো মনে হয় সেটাই কর। আমি তোর আব্বুকে এখন কিছু জানাবো না, তুই যখন বলবি তখন আমি তোকে জানাবো। ঠিক আছে আম্মু, আর তোমাকে ধন্যবাদ। ইতির আম্মু একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে আসলো নিচে। বসে বসে টিভি দেখতে লাগলো। রাতে খাবার টেবিলে বসে বসে সবাই খাবার খাচ্ছে। এমন সময় সাগরের আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই যেহেতু মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস, একটা ছবি আনিস তো ওই মেয়েটার, যদি পারিস। আমিও দেখবো মেয়েটা কত সুন্দর। ঠিক আছে আব্বু, সুযোগ পেলে আমি নিয়ে আসবো ছবি। আম্মু, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব কালকে সকালে। তোমার ছেলের জন্য আমি আমার এবং আমার স্বামীর মান সম্মান হারাতে পারবো না। আচ্ছা, তুই সকাল সকাল রেডি হয়ে থাকিস। আমি যখন অফিসে যাব তখন তোকে নামিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাব। আর আম্মু পারলে আমার জন্য কিছু নতুন নতুন রান্না করে খাওয়াবে আমাকে। হ্যাঁ, ইচ্ছা করে আম্মু সাগর যেটা বলেছে সেটাই করবে। সাগরকে নতুন নতুন রান্না করে খাওয়াবে, যাতে সাগর তার বউকে খুব ভালোভাবে যত্নে এবং আদরে রাখতে পারে। সবাই টুকটাক কথা বলছে আর খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। এদিকে সাগর তার রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, এখন মেয়েটা কি করতেছে? নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। সে তো আমাকে আগে কখনো দেখে নাই এবং তার সাথে আগে কখনো কথাও হয় নাই আমার। যদি আগে কখনো কথা হতো তাহলে তো আমার কথা চিন্তা করত। আসার সময় যদি তার ফেসবুক আইডি নামটা জেনে আসতে পারতাম, তাহলে সারা রাত কথা বলতে পারতাম তার সাথে। সাগর এসব ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ পার করলো। চলে আসলো বিছানায়। শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 7টায় সাগরের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা তার আব্বুর সাথে নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে পড়লো। অফিসে এসে তার বসের কেবিনে ঢুকে বলতে লাগলো, স্যার, আমাকে প্রতিদিন 4টার সময় ছুটি দিয়ে দিবেন। আমি তো সকল কাজ আগে শেষ করে ফেলি। 4টার সময় ছুটি দিয়ে দিলে আমি একটা জরুরি কাজে যেতে পারতাম। সাগর, তুমি তো অন্য কোথাও কাজ করো না, তুমি তো আমার অফিসে কাজ করো। তোমার কি এমন জরুরি কাজ আছে যে বিকাল 4টার সময় তুমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে যাবে? আসলে স্যার, আমি একটা মেয়েকে পছন্দ করি। ওই মেয়েকে সরাসরি তো বলে দিয়েছি, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় নাই। এটার জন্য আমি মেয়েটার বাড়িতে যাব। মেয়েটার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করে আসব সে কি আমাকে বিয়ে করবে নাকি বিয়ে করবে না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি আগে তো বলবে, তুমি আগে তো বলতে পারতে, তাহলে তো আমি কিছুই জিজ্ঞেস করতাম না। আচ্ছা, তুমি যেহেতু মেয়েটাকে পছন্দ করো,
তাহলে তুমি প্রতিদিন বিকাল 4টার সময় চলে যাবে এবং অফিস ছুটি হওয়ার আধ ঘন্টা আগে অফিসে চলে আসবে। যদি কোনো কাজ থাকে তাহলে তুমি ফাইল নিয়ে চলে যাবে বাসায়। ঠিক আছে স্যার, এখন যত কাজ আছে আমাকে দিয়ে দেন, আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি 4টার মধ্যে। সাগরের বস সাগরকে কাজ দিয়ে দিতেই সাগর তাড়াতাড়ি করে স্যারকে নিয়ে এসে কাজ শুরু করলো। কাজ শেষ করতে লাগলো। কাজ শেষ করতে করতে দুপুর 2টা বেজে গেল। সাগর খাওয়া দাওয়া করে বসে আছে তার কেবিনে। এমন সময় তার বস কিছু বলতে লাগলো। সাগর, তোমার তো এখন কোনো কাজ নেই, এই ফাইল একবার চেক করে আমার কেবিনে দিয়ে তারপর না হয় চলে যাও। তোমাকে যেটা বলেছিলাম সেটা করবে, কিন্তু ছুটি হওয়ার আধ ঘন্টা আগে চলে আসবে। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই হবে। এই বলে সাগর কাজ করতে লাগলো। কাজ শেষ করে ফাইলটা তার বসের কেবিনে দিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে বিএম কলেজে চলে আসলো। এসে দেখে কলেজে এখনো ছুটি হয় নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:02। এমন সময় কলেজের ঘন্টা বেজে উঠলো। সাগর দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ইতি আসলো। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই ছেলেটা আজকে আবার আমার পিছু করবে। যদি আমার পিছু করে তাহলে আজকে তাকে বকা দিব আর বলবো যে আমার পিছু না করার জন্য। এই বলে ইতি হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইতিও পিছনে ফিরতেই দেখতে পেল সাগর তার পিছু পিছুই আসছে। এটা দেখে ইতি সেখানে দাঁড়িয়ে পড়তেই সাগর ইতির সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কেমন আছেন আপনি? আর আপনার বাচ্চা কাচ্চা কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার বাচ্চা কাচ্চাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি বারবার কেন আমার পিছু নিতেছেন? গতকালকেও নিয়েছেন, আজকেও নিতেছেন। আমি তো আপনাকে গতকালকে বলেছি আপনাকে বিয়ে করব, আপনার বাচ্চা আছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আপনার 2 বাচ্চা সহ আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। দেখেন, আমি আপনার কথা বিশ্বাস করি না, আর আপনি আমার পিছু করবেন না কখনো। আমার জামাই যদি দেখে তাহলে আপনার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। আপনার জামাই আছে তাতে কি হয়েছে? আর আমার হাড্ডি গুড্ডি ভাঙলে ভাঙবে, তবু আমি আপনাকেই বিয়ে করব। এই বলে সাগর খপ করে ইতির হাতটা ধরে ফেললো। এটা দেখে ইতি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কোন সাহসে আমার হাত স্পর্শ করেছেন? ছাড়েন বলতেছি, না হলে কিন্তু আমি আপনার গালে চড় মারতে বাধ্য হব। না, আমি আপনার হাত ছাড়বো না। সাগরের কথা শুনে ইতি তার হাত এক ঝটকায় ছাড়িয়ে সাগরের গালে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, একটা অপরিচিত মেয়ের হাত ধরার সময় অনুমতি নিতে হয়, এটা আপনার আব্বু আম্মু মনে হয় শিখায় নাই। আপনি আর কখনো আমার পিছু করবেন না। আমার পিছু নিলে আমি আমার জামাইয়ের কাছে বলে দিব। এই বলে ইতি ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ইতির আম্মু এসে দরজা খুলে দিল। অন্যদিকে সাগর দাঁড়িয়ে আছে সেখানে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজে কিছু একটা স্বাভাবিক করে চলে আসলো অফিসে। বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলো কি করবে কি করবে না। এমন সময় তার বস আসলো। সাগরকে চিন্তিত দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি কি নিয়ে চিন্তা করতেছো? স্যার, আজকে আমি ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা তো করেছি, কিন্তু তার হাত ধরার কারণে সে আমার গালে ঠাস করে চড় মারছে আর বলেছে যে তার সামনে কখনো না যাওয়ার জন্য। এখন কি করব বুঝতে পারতেছি না। আরে মেয়েটাকে পেতে হলে তো এইসব কিছু করতেই হবে। আমি তোমার ম্যাডামকে যখন বিয়ে করব তাই 1 মাস আগেই দেখছিলাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝে নাই। পরে তাকে জোর করে বিয়ে করেছি। এখন তো সংসার করতেছি। তুমি ওই মেয়েটার পিছু ছাড়বে না। কয়েকদিন মেয়েটার পিছু করে দেখো, মেয়েটা আস্তে আস্তে তোমার প্রতি আকৃষ্ট হতে থাকবে। পরে একদিন তোমাকে বলেই দেবে সেও তোমাকে ভালোবাসে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতেছেন আপনার কথা একবার শুনে দেখি কি হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় সাগর অফিস শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলে দিল। সাগর এদিকে খুব ভালো করে তাকিয়ে দেখলো সাগরের গাল লাল হয়ে আছে। এটা দেখে বলতে লাগলো, কি রে সাগর, তোর গাল লাল হয়ে আছে কেন? কেউ কি চর মারছে নাকি তোকে? না আম্মু, কেউ চর মারে নাই। অফিসে গিয়ে এরপর দেখতে পাই আমার গাল লাল হয়ে আছে। কোথায় থেকে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারি নাই। ও আচ্ছা, তুই সত্যি কথা বলতেছিস তো নাকি মিথ্যা বলতেছিস আমার সাথে? আম্মু, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথা বলতেছি। কোথায় থেকে যেন কি হয়েছে আমি নিজেই বুঝতে পারি নাই।
সাগর তার আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। অন্যদিকে ইতি তার রুমে বসে আছে আর মনে মনে বলছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ছেলেটার গালে চড় না মেরে। যদি তাকে ভালোভাবে বকা দিতাম তাহলে সে হয়তো আর আমার সামনে আসবে না। যাক, ভালোই হয়েছে চড় মারছি, এখন হয়তো আর আসবে না। এসব কিছু ভাবছে ইতি। এমন সময় তার রুমের ভেতর প্রবেশ করলো তার আম্মু আর বলতে লাগলো, কি রে ইতি, কলেজ থেকে এসে তুই খাওয়া দাওয়া করলি না? তোকে ডাক দিলাম, তুই নিচেও আসলি না। কি হয়েছে তোর? ছেলেটা কি আবারও এসেছিল তোর কাছে? কিছু বলেছে নাকি? হ্যাঁ আম্মু, ছেলেটা আবার আমার কাছে এসেছিল, কিন্তু আমি ছেলেটার গালে চড় মেরেছি। সে আমার হাত ধরেছিল এটার জন্য। তোর হাত ধরেছে বলে তুই চড় মারবি? ভালোভাবে হাত ছাড়িয়ে নিলেই তো পারতি। আচ্ছা যাই হোক, ছেলেটার সাথে যদি আবারও কখনো দেখা হয় তুই ছেলেটার কাছে মাফ চেয়ে নিস। এখন তাড়াতাড়ি নিচে আয়, খাওয়া দাওয়া করবি। তোর আব্বু বসে আছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আচ্ছা আমি যাইতেছি, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। তোর আব্বু বসে আছে খাবার নিয়ে। ইতির আম্মু চলে যেতেই বেশ কিছুক্ষণ পর ইতি চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু খাবার নিয়ে বসে আছে। খাবার টেবিলে বসে পড়তেই ইতির আব্বু বলতে লাগলো, ইতি, তোর পড়ালেখার কি খবর? ঠিকমতো পড়ালেখা করতেছিস তো? হ্যাঁ আব্বু, ঠিকমতো পড়াশোনা করতেছি। এখন তো রেগুলার ক্লাস করতেছি। বিকেল 4টায় কলেজ থেকে আসছি। সামনে আবার আমাদের পরীক্ষা শেষ হলেই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তারপর আমি ভালো একটা চাকরি করতে পারবো। আচ্ছা, তুই ভালো চাকরি করবি নাকি কি করবি এটা তোর পার্সোনাল ব্যাপার। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ আব্বু বলো, আমি শুনতেছি তোমার কথা। আমি তোর জন্য ছেলেদের দেখছি। তোর সব পরীক্ষা শেষ হয়ে গেলে এরপর আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব। যদি ভালো কোনো ছেলে পাই তাহলে তাদের পরিবারের সাথে কথা বলে রাখবো। ইতি কোনো কিছু বলতো না। তার আম্মুর দিকে ইশারা করতে তার আম্মু বলতে লাগলো, ইতির জন্য আমি একটা ছেলে পছন্দ করে রেখেছি। ছেলেটা ভালো একটা চাকরি করে। ইতির লেখাপড়া শেষ হতেই তাকে আমি বলে দিব যে এই বাড়িতে আসার জন্য তার আব্বু আম্মুকে নিয়ে। তুমি যে ইতির জন্য ছেলে দেখে রেখেছো এটা তো আগে কখনো বলো নাই আমাকে। আমি বলেছিলাম নাকি বলি নাই এটা মনে নাই, কিন্তু আমি যতটুকু জানি আমি তোমাকে বলেছিলাম। আচ্ছা যাই হোক, বলে থাকলে বলেছো। আমি তাহলে ছেলে খোঁজা বাদ দিয়ে দিই। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। অন্যদিকে সাগর তার রুমের ভিতর বসে আছে। এমন সময় তার আব্বু তার রুমের ভেতর প্রবেশ করলো আর বলতে লাগলো, কিরে সাগর, তোকে যে কালকে একটা কথা বলে দিয়েছিলাম ওইটা এনেছিস নাকি? না আব্বু, আনতে পারি নাই। আসলে অফিসে অনেক কাজ ছিল তো এটার জন্য আমি যাইতে পারি নাই তার সাথে দেখা করতে। ও আচ্ছা, কালকে যদি সময় পাস তাহলে গিয়ে মেয়েটার ছবি তুলে নিয়ে আসিস। এইদিকে তোর আম্মু তোর জন্য চিন্তা করতে করতে প্রায় আধমরা হয়ে যেতেছে। সত্যি করে বলতো, ওই মেয়েটার 2টা বেবি আছে নাকি তুই মিথ্যা কথা বলছিস? আব্বু, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে যাব কেন? মেয়েটা আমাকে যা বলেছে আমি তাই বলেছি। তবে আমি সরাসরি দেখি নাই মেয়েটার কোনো ছেলে মেয়ে আছে। যদি থাকতো তাহলে আমি অবশ্যই দেখতে পারতাম। হ্যাঁ, মেয়েটার ব্যাপারে তুই আরও খোঁজ খবর নিয়ে দেখ। যদি থাকে তবুও সমস্যা নেই, আর না থাকলে তো আরও বেশি ভালো তোর আম্মুর জন্য। আচ্ছা আব্বু, তুমি তাহলে যাও, আমি এখন ঘুমাবো। কালকে আবার সকাল সকাল অফিসে যেতে হবে। অনেক কাজ পড়ে আছে, ওই কাজগুলো শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে থাক, আমি এখন রুমে চলে গেলাম। এই বলে সাগরের আব্বু ওইখান থেকে চলে গেল তার রুমে। এদিকে সাগর পেছনে শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। বসে বসে কাজ করছে। এমন সময় পাশের কেবিন থেকে শামসুল ভাই বলতে লাগলো, কি ব্যাপার সাগর ভাই, 2-3 দিন ধরে দেখতেছি আপনি খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে যান, আবার অফিস শেষ হওয়ার আগে তাড়াতাড়ি চলে আসেন। গার্লফ্রেন্ড আছে নাকি বাহিরে? না ভাই, গার্লফ্রেন্ড নেই, এমনিতেই বাইরে যাই ঘোরাঘুরি করার জন্য। সারাদিন বসে বসে কাজ করি তো মন আর এক জায়গায় কতক্ষণ থাকবে বলেন। এটার জন্য বসের কাছ থেকে ছুটি নিয়ে একটু বাহিরে ঘুরে আসতে গিয়ে। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম আপনি নতুন নতুন রিলেশনে গেছেন, এটার জন্য আপনি হয়তো বাইরে গিয়ে এত দেরি করেন। এই নেন, এই ফাইলগুলো আমি কাজ শেষ করেছি,
বসকে দিয়ে আসার আগে বস বলেছে যে আপনাকে দেখিয়ে এরপরে দিয়ে আসতাম। আপনি একটু ফাইলগুলো দেখে এরপর বসের কেবিনে যখন যাবেন তখন দিয়ে আসবেন। ঠিক আছে, আপনি তাহলে গিয়ে অন্য কাজ করেন। আমি আপনার ফাইলগুলো দেখা শেষ করে এরপর বসের কেবিনে দিয়ে আসবো। শামসুল ওইখানে চলে গেল। এদিকে সাগর সবগুলো ফাইল চেক করে এক সাইডে রেখে আর বাকি 2টা ফাইল কাজ শেষ করে সবগুলো একসাথে নিয়ে চলে আসলো তার বসের কেবিনে। বসের সামনে রেখে সব ফাইলগুলো বুঝিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ বোঝানোর পর সাগরের বস বলতে লাগলো, ধন্যবাদ সাগর, এই নাও আমার তরফ থেকে এইটা তোমাকে বকশিস দিলাম। এমনিতেই তুমি আমার অফিসের জন্য অনেক কাজ করো, এটার জন্য সামান্য মাত্র এটা দিলাম। আসবো? ধন্যবাদ স্যার আপনাকে এটা দেওয়ার জন্য। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। বিকাল 3টা। সাগর তার বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলো আবারও সেই কলেজের সামনে। এসে দেখে কলেজ ছুটি হয়ে গিয়েছে। সাগর চলে যেতে যাবে এমন সময় সামনে দেখতে পেল ইতি দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর মুচকি একটা হাসি দিয়ে ইতির কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কলেজ ছুটি হয়ে গেছে, আপনি এখনো যান নাই কেন? নিশ্চয়ই আমার আসার জন্য অপেক্ষা করছিলেন। আমি আপনার আসার জন্য অপেক্ষা করব কেন? আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বান্ধবীর জন্য। ওই যে আমার বান্ধবী আসতেছে, আর আপনি ভাবতেছেন আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি? আর আপনার লজ্জা করে না? কালকে যে আপনার গালে চড় মারলাম তারপরও আপনি এখানে এসেছেন আবার চড় খাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আমি আবার চর খাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি চাইলে আজকেও আমাকে চর মারতে পারেন, আমি আপনাকে বাধা দিব না। আপনাকে যেহেতু আমি বলেছি বিয়ে করব, তার মানে আমি বিয়ে করব। আপনাকে তো বললাম আপনার 2টা বাচ্চা আছে, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা নেই, কিন্তু আমার আছে। কারণ আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি একজন বিবাহিত নারী, আমার সব কিছুই শেষ। আপনার সব কিছু শেষ হয়েছে, আমি আপনার সব কিছু শুরু করব। আপনি আপনি বলেন আমি আপনার বাসায় কবে যাব? আমার আব্বু আম্মুকে নিয়ে। আপনি যেদিন বলবেন আমি সেই দিন যাব আপনার বাসায়। আমি আপনাকে বিয়ে করব না। আপনাকে বলে কি করব? সরেন তো এখান থেকে, আমার বান্ধবীরা চলে এসেছে, আমি এখন বাসায় যাব। এই বলে ইতি তার বান্ধবীদের সাথে চলে আসলো তাদের বাসায়। সাগর ওইখান থেকে সোজা চলে আসলো অফিসে। বসে বসে কাজ করতে লাগলো। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার সাগর, আমি আপনার কাছে ফোন দিয়েছি। হ্যাঁ, আমার কাছে ফোন দিয়েছেন, এটা বুঝলাম। আপনি কেন ফোন দিয়েছেন সেটা বলেন। সেটা না বললে তো আমি সমাধান করতে পারবো না। আপনার সমাধান করতে হবে না। আপনাকে আমার অনেক দেখতে ইচ্ছে করতেছে। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনার একটা পিক তুলে পাঠান তো। আরে ভাই, আমি আপনাকে চিনি না, আমার পিক কেন দিতে যাব আপনাকে? আজব তো। হ্যাঁ, আমি আজব মানুষ। আপনাকে যেটা বলেছি সেটা করেন। এত বেশি কথা বলবেন না। এত বেশি কথা আমার একদম পছন্দ না। ছেলে মানুষ, প্রয়োজন হলে কথা বলবেন, না হলে কথা বলবেন না। আরে ভাই, আপনি কে? আমাকে ফোন দিয়েছেন কেন? আর ফোন দিয়ে এসব বলতেছেন কেন? কে মানে? আমি হচ্ছি তোর বউ। এখন চুপচাপ কথা বল। আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমি এখন অফিসে কাজ করতেছি, আর আপনাকে আমি চিনি না, কথাও বলবো না। এই বলে সাগর কলটা কেটে দিল। এদিকে ইতি তার রুমে থেকে বের হয়ে ফ্রেশ হয়ে বসে আছে নিচে। এমন সময় তার আম্মু এসে তার পাশে বসে বলতে লাগলো, কি রে, তুই ছেলেটার কি খবর? ছেলেটার সাথে কি আজকে কথা হয়েছে? হ্যাঁ আম্মু, আজকে আমাদের কলেজ তো একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল, তাই আমি ওইখানে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। পরে ছেলেটা এসেছে, ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলে এরপরে বাসায় এসেছি। আমার মনে হয় কি জানো আম্মু, ছেলেটা আমাকে সত্যি সত্যি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। তবে আমি আর কয়েকটা দিন দেখব, এরপর আমি আমার ডিসিশন জানিয়ে দেব তোমাকে। ঠিক আছে, তুই তোর ডিসিশন জানিয়ে দিস। তোর ডিসিশন জানিয়ে দিলে তারপর আমরা বাকি কথাবার্তা বলবো। এই বলে দুইজন কথা বলতে লাগলো আর টিভি দেখতে লাগলো। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। এদিকে সাগর বাইরে এসে কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলে দিল। আশেপাশে তাকিয়ে বলতে লাগলো, কি রে সাগর, তুই না বলেছিলি কয়েকদিনের মধ্যে ওই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি? তাহলে ওই মেয়েটা এখন কোথায়? তাকে নিয়ে আয়, আমরাও দেখি। নাকি ওই মেয়েটা তোকে বিয়ে করবে না, পালিয়ে গেছে? আম্মু, ওই মেয়েটা পালিয়ে যায় নাই। পালিয়ে গেলে অবশ্যই আমার সাথে দেখা করতো, আর কয়েকটা দিন যাক,
এরপরে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো। তখন না হয় তুমি দেখবে তোমার ছেলের বউ কেমন। হ্যাঁ, দেখবো দেখবো, কি মেয়ে নিয়ে আসিস। এখন যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, আমি টেবিলে খাবার রেডি করতেছি। সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় তার আব্বু তার পাশে বসে বলতে লাগলো, সাগর, কালকে অফিস থেকে আসার সময় তোর বোনকে বাড়িতে নিয়ে আসিস। সে তোর সাথে রাগ করে এই বাড়ি থেকে চলে গেছে। যতদিন তুই বিয়ে না করতেছিস ততদিন না হয় এই বাড়িতে থাকবে, কারণ তুই তো বিয়ে করবি একটা বিবাহিত মেয়েকে। এটার জন্য সে রাগ করেছে। হ্যাঁ আব্বু, আমি জানি আপু যে এটার জন্য রাগ করেছে। আচ্ছা, আমি কালকে আসার সময় আপুকে বাড়িতে নিয়ে আসবো, চিন্তা করো না। আর আম্মু, আমি জানি না মেয়েটার বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই, তবে মেয়েটার কথা শুনে আমার যতটুকু ধারণা হচ্ছে মেয়েটার এখনও বিয়ে হয় নাই, আর বাচ্চা কাচ্চাও নেই। সে হয়তো আমার সাথে মিথ্যা কথা বলেছে। আগে সঠিক জিনিসটা জেনে এরপর আমাকে জানাবি। তার আগে তুই আমার সাথে কোনো কথা বলবি না। তোর সাথে কথা বলার আমার ইচ্ছা নেই। সাগর কথা বলছে আর তার আম্মুর সাথে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সেই আগের ফোন নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আবারও বলতে লাগলো, হ্যালো মিস্টার সাগর, কি করতেছেন? এখন খাওয়া দাওয়া করতেছেন নাকি করবেন? আরে ভাই, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনি কেন বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছেন? এভাবে যদি আপনি আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে কিন্তু আমি থানায় গিয়ে নাম্বার দিয়ে আপনার নামে মামলা করে আসব। আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি আমাকে খুব ভালো করেই চেনেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। জেগে জেগে চোখের নিচে কালি করার দরকার নেই। আপনার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার। এখন তাহলে ফোন রাখলাম, পরে আবার কথা হবে। এই বলে ইতি কলটা কেটে দিল। অন্যদিকে সাগর চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। এমন সময় সাগরের ফোনটা ব্যস্ত হয়ে উঠল। তাকিয়ে দেখে তামিম কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তামিম বলতে লাগলো, কিরে সাগর, তোর রিলেশন এখন কেমন চলতেছে? মেয়েটার সাথে প্রতিদিন দেখা করিস নাকি? দেখা তো করি, কিন্তু বিয়েটা তো কোনোভাবেই রাজি হইতেছে না আমাকে বিয়ে করার জন্য। এখন কি করতে পারি? তুই একটা বুদ্ধি দে তো তামিম। তার ফোন নাম্বারও নেই যে আমি তাকে ফোন দিব আর বুঝিয়ে বলবো। তোর কাছে ফোন নাম্বার নেই মানে? আমি তো ওই মেয়েটাকে তোর ফোন নাম্বার দিয়েছিলাম যাতে রাতের বেলা তোর সাথে কথা বলতে পারে। তোকে ফোন দেয় নাই নাকি? না, আমাকে ফোন দেয় নাই, কিন্তু আজকে বিকাল থেকে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে বারবার ফোন আসতেছে আর আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে। তুই তো জানিস আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। ওই নাম্বার থেকে কল আসলেও আমি বারবার বকা দিয়েছি। সেটা যদি ওই মেয়েটা কল দেয় তাহলে তো তোর 12টা বাজিয়ে ছেড়ে দেবে। ওই মেয়েটা হয়তো তোকে কল দিয়েছে। ওই মেয়ের নাকি অন্য মেয়ে, এটা তো আর আমি জানি না। আমি জানলে তো অবশ্যই তার সাথে কথা বলতাম। আচ্ছা যাই হোক, রাত অনেক হয়েছে, আমি এখন ঘুমাই রে। কালকে আবার অফিস আছে। তুই তো আবার তোর আব্বুর অফিসে যাস, যখন তখন যাইতে পারিস। তোর আব্বু কিছু বলতে পারবে না। আমি তো অন্যজনের চাকরি করি, তাই ওরা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারবে। এই বলে সাগর কলটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাগর চলে আসলো নিচে। এসে দেখে তার বড় বোন বসে আছে সোফায়। বড় বোনকে দেখে বলতে লাগলো, আপু, আজকে সব কিছু নিয়ে রেডি থাকো। আমি আমার বউ আর বাচ্চাকে নিয়ে আসবো। আবার আমাকে কিছু বলতে পারবে না কিন্তু। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসবো, অন্য কাউকে নিয়ে আসবো না। তুই যা ইচ্ছা তাই কর। এখন আর আমি তোকে কিছুই বলবো না, কিছু করবও না। তোর সাথে আমার কোনো কথাই নেই। এই বলে সানজিদা চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠলো। তাকিয়ে দেখে ওই নাম্বার থেকে আবারও কল এসেছে। কল রিসিভ করতেই বলতে লাগলো, আপনার কি লজ্জা শরম নেই? আপনি যখন তখন আমাকে ফোন দেন। আপনার বাড়িতে কি মানুষ নেই নাকি? দেখে না আপনি যে অপরিচিত একটা ছেলের সাথে কথা বলতেছেন? কেউ দেখে না, আর দেখলেও কেউ কিছু বলবে না। আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো? আরে ভাই, আপনি পাগল হয়ে গেছেন?
তাকে কি বলতেছেন রং নাম্বারে ফোন দিয়েছেন? আর যদি আমাকে একবার ফোন দেন তাহলে আমি আপনার নাম্বার ব্লক লিস্টে রেখে দিব। ব্লক লিস্টে রেখে দেন, তাতে আমার কি? একটা সিম ব্লক লিস্টে রাখবেন, দরকার পড়লে আরও 500 সিম জোগাড় করে আপনাকে কল দিব আর বিরক্ত করব। তখন তো আপনার আমাকে ভালোবাসতেই হবে, তখন আর মানা করতে পারবেন না। আরে বইন, আমি বিবাহিত। আমার পিছনে ঘুরে তোর কোনো লাভ হবে না। কোনো রাখ এখন, ফোন রাখ এখন, আমি অফিসে যাইতেছি, ভালোভাবে যেতে দে। এই বলে সাগর কলটা কেটে দিয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলো অফিসে। অন্যদিকে ইতি তার রুমে বসে বসে মনে মনে বলছে, যাক ভালোই হয়েছে, সাগরের বন্ধুর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, তাই এখন ছেলেটাকে বিরক্ত করতে পারতেছি। ছেলেটা বিরক্ত হয় কিন্তু কাউকে কিছু বলে না। যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে কলেজের জন্য রেডি হয়ে নেই, এরপর আবার কলেজে যেতে হবে, সামনে আবার পরীক্ষা। এসব ভাবতে ভাবতে ইতি চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। এসে দেখে তার বান্ধবীরা বসে আছে গাছতলায়। ইতি গাছতলায় এসে তাদের পাশে বসে বলতে লাগলো, এই তোরা আজকে আমার একটা কথা রাখবি, আজকে পুরো ফুল ক্লাস করবি, ছুটির পর তোদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কার সাথে ইতি? নিশ্চয়ই জিজুর সাথে, তাই না? অনেক দিন পর তোর মুখে এই কথা শুনতে পারলাম। যাক ভালোই হয়েছে, তাড়াতাড়ি বিয়েটা করে নে, একটা দাওয়াত খাই, অনেক দিন হয়েছে দাওয়াত খাই না। আজকে দাওয়াত খেতে পারবি না, দাওয়াত খেতে হলে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পর আমাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষে আমি বিয়ে করব। ও আচ্ছা, তাহলে আর আমাদের বিয়ে খাওয়ার প্রয়োজন নেই। আমরা তখন আমাদের শ্বশুর বাড়িতে চলে যাব। আমাদের সবার শাশুড়ি মা বলেছে যে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যাতে শ্বশুর বাড়ি চলে যাই। আরে কিচ্ছু হবে না, আমি তোদের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে রাখবো, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের বিয়ে হবে। আমি যদি পারি তাহলে বিয়েতে অনুষ্ঠান করব না, এমনিতেই সাধারণভাবে বিয়ে হয়ে যাবে, জাস্ট কাজে ডেকে বিয়ে করে ফেলবো। একদম ঠিক কথা বলেছি ইতি। এইভাবে বিয়ে করলে অনেক টাকা বেঁচে যায়, কোনো খরচ লাগে না। তবে টাকা বেঁচে গেলেও আমরা কিন্তু খাবার খাওয়া ছাড়বো না। খাবার কিন্তু আমাদেরকে 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে। তুই 1 টাকাও বিল দিবি না, সব বিল আমাদের দুলাভাই দেবে। ঠিক আছে, যা তোরা যা বলবি তাই হবে, সব বিল তোদের দুলাভাই দিবে। এখন চল ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই বলে ইতি তার বান্ধবীদের নিয়ে চলে আসলো ক্লাসরুমে। অন্যদিকে সাগর অফিস রুমে বসে বসে কাজ করছে। এমন সময় তার বস এসে বলতে লাগলো, সাগর, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করলে না। তুমি আমার অফিসে চাকরি করো, আমি তোমাকে প্রতিদিন বিকেলবেলায় ছুটি দিই যাতে তুমি ঘোরাফেরা করতে পারো। এটার বদলে যে তুমি এই রকম করবে আমি আগে জানতাম না। আগে জানলে কখনোই তোমাকে ছুটি দিতাম না। স্যার আমি কি করেছি? আমি তো কোনো কিছুই করি নাই। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে বলতে পারতেন আমাকে। আমার ব্যাপারে কেউ কিছু বলেছে নাকি? তুমি একটু আমার কেবিনে আসো, যত ফাইলগুলো তোমার কাছে আছে সবগুলো ফাইল নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আপনার কেবিনে যান। আমার কাছে যতগুলো ফাইল আছে আমি সবগুলো ফাইল নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যে। বস চলে যেতেই সাগর চুপচাপ সবগুলো ফাইল নিয়ে চলে আসলো বসের কেবিনে। সবগুলো ফাইল বসের টেবিলের ওপর রেখে সাগর তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আমার ব্যাপারে কি কেউ কমপ্লেন দিয়ে গেছে যে আমি ঠিকমতো কাজ করি না বা অন্য কিছু? তানভীর তোমার ব্যাপারে কমপ্লেন দিয়ে গেছে, তুমি নাকি ঠিকমতো কাজ করো না এবং সারাক্ষণ মেয়েদের সাথে কথা বলো। এটা কি সত্যি নাকি মিথ্যা? স্যার আপনি চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারেন। সিসি ক্যামেরায় যদি আপনি দেখেন যে আমি ফোনে কথা বলতেছি তাহলে আপনি আমাকে যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব, আর ভাববো যে আমি অন্যায় করেছি। আমার অন্যায়ের শাস্তি আপনি দিয়েছেন। সাগরের বস সিসি ক্যামেরা চেক করতেই দেখতে পেল সাগর কারোর সাথে ফোনে কথা বলে না। এটা দেখে সাগরের বস বলতে লাগলো, আমি জানতাম সাগর, তোমার এই রকম কোনো খারাপ রেকর্ড নেই। আচ্ছা যাই হোক, তুমি এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে না, আমি দেখি কি করা যায়। এই বলে সাগরের বস সাগরকে ছুটি দিল। এদিকে সাগর সোজা চলে এসেছে বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু দরজা খুলে দিল। সাগরকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? তুই তো সব সময় 1 দিন বা 2 দিনের জন্য ছুটি নিয়ে আসিস প্রত্যেক মাসে মাসে, হঠাৎ আজকে এত তাড়াতাড়ি? হ্যাঁ আম্মু, আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি কারণ
অফিসে কাজ নেই, এটার জন্য আমাদের স্যার ছুটি দিয়ে দিছে। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। যা ফ্রেশ হয়ে আয়। সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে তার রুমে এসে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। বিকেল 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার মোবাইল বাজতে লাগলো। তাকিয়ে রেখে ওই নাম্বার থেকে আবারও কল এসেছে। কলটা রিসিভ করে সাগর বকা দিতে লাগলো আর বলতে লাগলো, এই বেহায়া বেসরা মহিলা, আপনার লজ্জা শরম নাই? আপনি আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন কেন? আপনি যাকে বকা দিতেছেন বিকালবেলা, যে তার সাথে স্কুল ছুটির পরে দেখা করেন আপনি আপনার অফিস থেকে এসে, আমি হচ্ছে সেই মেয়ে। সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি না আপনাকে বকা দিতাম না। আর আপনি আপনার পরিচয় দেন নাই কেন? পরিচয় দিলে তো সারা রাত কথা বলতাম। আপনার মতো বজ্জাত ছেলের সাথে আমি তাও আবার সারা রাত কথা বলবো? কখনোই না, আমি আপনার সাথে কথা বলবো না। এই বলে ইতি ফোনটা কেটে দিতে যাবে, এমন সময় সাগর আবারও সরি বলাতে ইতি আবারও কথা বলা শুরু করলো। আপনি তো চাকরি করেন, আমি যেদিন বলবো ওই দিন আপনার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে পারেন। হ্যাঁ, আমি আসতে পারবো, কিন্তু আপনার কি সত্যি সত্যি 2টা বেবি আছে নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন? না, আমার বেবি নেই। আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছিলাম, কারণ আগে কখনো এরকম ভাবে আমার পিছু পিছু কোনো ছেলে ঘোরাঘুরি করে নাই। এটার জন্য আমি আপনাকে এটা বলেছি। ও আচ্ছা, তাহলে আপনি কবে বলেন যাওয়ার জন্য আপনাদের বাসায়? এই ধরেন আরো 10-20 বছর পর আপনি আমাদের বাসায় আসবেন, পারবেন তো এতদিন অপেক্ষা করতে? হ্যাঁ পারবো অপেক্ষা করতে, কিন্তু আমার সাথে প্রতিদিন বিকেলবেলা ঘুরতে যেতে হবে এবং আপনার হাত আমাকে ধরতে দিতে হবে। যদি পারেন তাহলে আমি 20 বছর কেন, যতদিন বেঁচে থাকবো ততদিন অপেক্ষা করতে পারবো। থাকার বাহানা করতে হবে না, আমি জানি আপনি যে পারবেন না। সাগর আর অনেকক্ষণ কথা বলতে বলতে রাত 10টায় খাওয়া দাওয়া করে সাগর তার রুমে আবারও ইতির নাম্বারে ফোন দিল। এদিকে ইতি খাওয়া দাওয়া করতেছে তার আব্বু আম্মুর সাথে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাগর কল দিয়েছে। তার আব্বু আম্মুর দিকে তাকিয়াতেই দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে, কে কল দিয়েছিল? রিসিভ কর কলটা। কেউ কল দেয় নাই, অফিস থেকে কল এসেছে। বলে ইতি কলটা কেটে দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। সাগরের নাম্বারে কল দিতে সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আমি ওই সময় কল দিয়েছিলাম, কলটা কেটে দিয়েছেন কেন? কলটা কেটে দিয়েছি কারণ আমি ওই সময় খাবার খাচ্ছিলাম আর আব্বু আম্মুর সাথে ছিল, এটার জন্য কল কেটে দিয়েছি। সাগর রাত 2টা অবধি ইতির সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। এসে দেখে তার বস আছে। তার বসকে দেখে সাগর বলতে লাগলো, আরে স্যার, আপনি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছেন, জরুরি কোনো কাজ আছে নাকি? না সাগর, জরুরি কোনো কাজ নেই। জরুরি কাজ থাকলে আমি তো তোমাকে কল দিতাম সবার আগে। আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ বাড়িতে একটু ঝগড়া হয়েছে তো, এটার জন্য। এখন যদি বাড়িতে থাকতাম তাহলে আমার এই টাকলা বেল মাথাটা ফাটাইয়া ফেলতো। আজকে যেভাবে রেগে গেছে। ও আচ্ছা, এটার জন্যই তো আপনি আজকে তাড়াতাড়ি চলে এসেছেন, না হলে তো অন্য দিন 10টা 11টা 12টার সময় অফিসে আসতেন। আচ্ছা স্যার, আমি আমার কেবিনে যাই, গিয়ে কাজ করি। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর তার কাজ শুরু করলো। এমন সময় তার ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে ইতি কল দিয়েছে। কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ এই সময় কল দিয়েছেন? আপনি না কলেজে যাবেন? হ্যাঁ, কলেজে এসেছি, ক্লাস একটু পর থেকে শুরু হবে, এটার জন্যই ফোন দিলাম। আপনি কি অফিসে চলে গেছেন নাকি? হ্যাঁ, আমি অফিসে চলে এসেছি, কাজ শুরু করছি। আর এখন আপনি কল দিয়েছেন কি? শুনেন, আজকে সন্ধ্যা 7টায় আপনি আপনার আব্বু আম্মু এবং আপনার বাসায় যারা যারা আছে সবাইকে নিয়ে চলে আসবেন আমাদের বাসায়। আমার আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের ফাইনাল করে ফেলবেন, যাতে কালকে আমাদের বিয়ে হয়। সত্যি? আপনার মুখ থেকে এই কথা শুনবো এটা কখনো আশা করি নাই। যাক, ভালোই হয়েছে। আমি সন্ধ্যা 7টায় আপনাদের বাসার সামনে থাকবো। সাগর ইতির সাথে আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। বিকাল 5টা পর্যন্ত কাজ করে সাগর চলে আসছে বাসায়। তার আব্বু আম্মু এবং সানজিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমার কোলবালিশ বলেছে যে তোমাদেরকে নিয়ে আজকে সন্ধ্যা 7টায় তাদের বাসায় থাকার জন্য। তোর কোলবালিশ আবার কথা বলতে পারে নাকি?
এটা কি জ্যান্ত কোলবালিশ নাকি মরা কোলবালিশ? এটা তোমার মতো জ্যান্ত আস্ত একটা কোলবালিশ। তোমরা সবাই রেডি হয়ে বসে থাকো, আর তো মাত্র 1 ঘন্টা, তারপর চলে যাব তাদের বাসায়। ঠিক আছে, আমরা রেডি হয়ে বসে থাকবো। তুই একটা গাড়ির ব্যবস্থা করে রাখ। আচ্ছা, আমি একটা গাড়ির ব্যবস্থা করতেছি, তোমরা রেডি হয়ে থাকো। এই বলে সাগর চলে আসলো বাহিরে। একটা গাড়ির ব্যবস্থা করে আবারও চলে আসলো বাসায়। সন্ধ্যা 7টায় সাগর আর তার আব্বু আম্মু তার বোনকে নিয়ে চলে আসলো বাহিরে। গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে লাগলো আপন গতিতে। দীর্ঘ 15 মিনিট পর চলে আসলো ইতিদের বাসায়। কলিং বেল দিতে ইতি এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু আম্মু এবং সাগরের বোনকে দেখে সালাম দিয়ে ভেতরে নিয়ে সোফায় বসতে দিল। ইতি সাগরের আম্মু এবং সাগরের বোনের সাথে পরিচয় হয়ে নিল। বেশ কিছুক্ষণ পর ইতির আব্বু নিচে এসে সাগরের আব্বুর সাথে কথা বলতে লাগলো। বিআই সাহেব, আমরা তো এই বিয়েতে আর আপত্তি করতে পারি না, যেখানে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। আপনাদের যদি আমার মেয়েকে পছন্দ না হয় তাহলে বলতে পারেন। আরে বিআই সাহেব, আপনি এসব কি বলেন? আপনার মেয়েকে পছন্দ হবে না কেন? আপনার মেয়ে তো ফুলের চাইতেও সুন্দর, আমার ছেলের সাথে খুব মানিয়েছে। তারা যেহেতু দুজন দুজনকে পছন্দ করে, আমরাও এখানে আপত্তি করব না। এখন তাহলে কাবিনের ব্যাপারে কথাবার্তা বলে ফেলি। হ্যাঁ, এটা সবার আগে সেরে ফেলা যাক, এরপর না হয় কাজে ডেকে আজকেই বিয়েটা শেষ করে দিব। আমি তো চাইছিলাম আমার মেয়ের বিয়ের কাজ নেই, টাকাটা নগদ 30,000 টাকা দিয়ে বিয়েটা দিতে। এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আরে না, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমিও চাইছিলাম এটাই বলার জন্য। যাক, ভালোই হয়েছে আপনি যেহেতু বলে দিয়েছেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন চলে আসলো একটা কাজী অফিসে। কাজী নিয়ে দুজন চলে আসলো আবার বাসায়। 9টার মধ্যে সাগর আর রীতির বিয়ে শেষ হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় ইতির আব্বু বলতে লাগলো, বাবা সাগর, আমি তোমাদের বিয়েতে কোনো অমত করি নাই। আমি তোমার আব্বুর দিকে তাকিয়ে আমার মেয়েটা তোমার হাতে তুলে দিয়েছি। তুমি আমার মেয়েকে কখনো কষ্ট দিবে না। যখন যেটা লাগবে আমাকে বলবে। আমার মেয়েকে তবুও কিচ্ছু বলবে না। শ্বশুর আব্বু, তো আমাদের যা আছে আলহামদুলিল্লাহ তা দিয়ে আমরা চলে যেতে পারবো। আর কখনো যদি কিছু লাগে তাহলে আপনাকে বলবো। কেন আমার আব্বু আম্মু বেঁচে আছে তাদেরকে জানাবো। বিআই সাহেব, আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন না। আপনার মেয়ে আমার বাসায় সুখে শান্তিতে থাকতে পারবে। আমার ছেলে কখনো আপনার মেয়েকে কষ্ট দিবে না। এখন তাহলে আমাদেরকে বিদায় দেন, রাত অনেক হয়েছে, বাসায় যেতে হবে। আচ্ছা চলেন, আপনাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। এই বলে ইতির আব্বু সাগর এবং তার পরিবারকে গাড়িতে উঠিয়ে দিতেই ইতিকে নিয়ে চলে আসলো বাসায়। রাত 12টা অবধি গল্প করে সাগর ও ইতিকে নিয়ে চলে আসলো তার রুমে। ইতি দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। এদিকে সাগর ইতির একটা হাত ধরে টান মেরে তার বুকের সাথে জড়িয়ে নিল আর বলতে লাগলো, আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি কখনো ভাবি নাই আপনাকে যে আমি পেয়ে যাব এইভাবে এত তাড়াতাড়ি। আমিও ভাবছিলাম আপনাকে ওইটাই বলার পর আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনি যেইভাবে শক্ত করে আমাকে ধরে রেখেছেন আমি ভাবতেই পারিনি। সাগর ইতির গালে একটা চুমু দিয়ে আরো কিছু কথা বলে ইতিকে বিছানায় ফেলে দিয়ে তার ঠোঁট জোড়া কামড়ে ধরল। আস্তে আস্তে ইতির জামার ভিতর দিয়ে তার লিপ কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দুইজন একেবারে দুইজনের দিকে আসক্ত হয়ে সাগর ইতির জামাটা একটানে খুলে ফেললো। এদিকে ইতি লজ্জা পেয়ে সাগরের বুকে মুখ গুজে দিল। এদিকে সাগর আস্তে আস্তে ইতির সারা শরীরে চুমো দিতে লাগলো আর বলতে লাগলো, মিসিতে আপনি রেডি থাকেন, কিছুক্ষণ পর আপনার উপর দিয়ে ভূমিকম্প যাবে। আর যাই করেন না কেন প্লিজ আস্তে আদর করবেন, আস্তে আস্তে। আজকে প্রথম তো, তাই আমি। আরে বেবি, এটা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে আস্তে আস্তে আদর করব। এই বলে সাগর আদর করতে লাগলো ইতিকে। বেশ কিছুক্ষণ এইভাবে আদর করার পর হঠাৎ ইতি চিৎকার করে উঠল। সাগর তাড়াতাড়ি ইতির ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সমাপ্ত।